আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। একান্ত প্রিয় প্রবীণ গুরুভ্রাতা ডক্টর বিশ্বপতি দত্ত দাদা তার নিজের জীবনের উপলব্ধি কিছু গুরু কৃপার কথা আমাদের শোনাবেন। তিনি আমাদের স্কুলের পলাশী যে উচ্চতর বালক বিদ্যালয়টি রয়েছে সেই বালক বিদ্যালয়ের সুপারিনটেন্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন। গুরুদেবের সান্নিধ্যে তিনি বহু কৃপা লাভ করেছেন। গুরুদেবের কৃপায় গুরুদেবকে সরস্বতী রূপে পুজো করেছেন। গুরুদেবের করুণায় তারই মুখ থেকে আমরা কিছু লীলা কথা শ্রবণ করে সমৃদ্ধ হব। শ্রী বিশ্বপতি দত্ত দাদা। ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে নিগমানন্দ প্রিয় পুত্রায় মদ্গুরবে শ্রীমৎ স্বামী দুর্গা প্রসন্ন পরমহংস দেবায় নমো নমঃ। গুরুদেবের সঙ্গে ছিলাম। গুরুদেব আমাকে নিয়ে বেরোলেন। আমি তার একমাত্র সেবক হয়ে তার সঙ্গে ঘুরে বেড়াবার সৌভাগ্য লাভ করেছি। তো ছিলাম কালনাতে এক বাড়িতে। তো সেখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। ওদের বাড়িটা হচ্ছে মাটির বাড়ি, মাটির দেয়াল, মাটির মেঝে, কিন্তু ঠাকুর ঘর সেটা ছিল পাকা। এবং সেইখানে গুরুদেবের বসার একখানে চেয়ার ছিল বিশেষ ধরনের। তো যাই হোক, আগের দিন ওখানে এক শিষ্যা তার বাড়িতে কলা গাছ থেকে কলার একটা কাঁদে নিয়ে এসেছে। তো তার কলাগুলো প্রায় পাকা, নিচে কয়েকটা ছিল সেগুলো কাঁচা ছিল, কিন্তু এক রাত্রিরে সেগুলো পেকে গেছে। তো বৃষ্টি থেমে যাওয়ার পরে গুরুদেব গিয়ে চেয়ারে বসলেন। অনেক ভক্ত জোগাড় হয়েছেন, কিন্তু কতগুলো ছেলে তারা খুব হইচই করছে। তা গুরুদেব আমাকে বললেন যে ছেলেগুলোকে লাইন দাও, লাইন দিয়ে ছেলেগুলোকে আমার কাছে আসতে বলো, আর তুমি ইতিমধ্যে আমার দাখানা নিয়ে আসো আর ওই কলার কান্দিটা নিয়ে আসো। ঠিক আছে। তা গুরুদেবের দাঁত কিরকম ছিল, ওটা কাপড়ে জড়িয়ে রাখা হতো, খুব ধার, দারুণ ধার। তা ছেলেরা তো লাইন দিয়েছে, আমাকে গুরুদেব বললেন যে একটু একটু করে পাঠাও। আচ্ছা। তা একটু একটু করে ছেলে যাচ্ছে, আর গুরুদেব ওই দা দিয়ে একটু করে কলা কাটছেন আর ছেলেরা হাতে দিচ্ছেন। ছেলেটা গুরুদেবকে প্রণাম করে চলে যাচ্ছে। তো এই করে করে যখন শেষ কলাটা কাটলেন, তখন একটি মাত্র ছেলে সে এলো, তার হাতে গুরুদেব কলাটি দিলেন, কলাটি নিয়ে গুরুদেবকে প্রণাম করে চলে গেল। তা আমি ভাবলাম যে কি ব্যাপার হলো, হ্যাঁ, যতগুলো কলা ততগুলো ছেলে। তো যাই হোক, তো ওই বাড়িতে, যে বাড়িতে আমরা ছিলাম, সেই বাড়িতে একটা ছেলে, সে বিএসসি অনার্স নিয়ে পাশ করেছে এবং তার সে পাশের গৌরব, হ্যাঁ, তার মনের মধ্যে আছে, অর্থাৎ সে অহংকারী। সে এসে বলল যে গুরুদেব কি করে এটা সম্ভব হলো।
বলে আমি তো লুকিয়ে চুরিয়ে কিছু করিনি, আমি তো সবার সামনেই কলাগুলো কেটে কেটে দিয়েছি। তারপরে বললো যে ছেলেগুলো তো চলে গেল। তো বললো যে হ্যাঁ চলে গেছে। বলে যে ছেলেগুলো এসেছিল কলা হাতে, কোনো ছেলেকে তোমার মনে আছে? বলে হ্যাঁ আছে। ডেকে নিয়ে আসো ডাক্তারকে, খুব তাড়াতাড়ি আসবে। ও তো ছুটলো, কোনো ছেলে পাওয়া গেল না, একটা ছেলেকেও খুঁজে আনতে পারলো না। তো প্রায় ঘন্টাখানেক পরে এসেছে, এসে বলছে যে না গুরুদেব, পাওয়া গেল না কোনো ছেলেকে। তাহলে পাবে কি করে? ওরা তো এখানকার ছেলে না। হ্যাঁ, ওরা আমারই শিষ্য। এখন তারা লোকান্তরে আছে। তার সাধন ভজন করতে গিয়ে ওদের কিছু বাধা উপস্থিত হয়েছে, সেই বাধা কাটাবার জন্য আমার কাছে এসেছে। আমি ওদের হাতে ফল দিলাম, ওই ফলের সঙ্গে আশীর্বাদ করে দিলাম যে বাধা কেটে যাবে। এই আশীর্বাদ হবে? বলে হ্যাঁ হবে। বলছে আচ্ছা বৃষ্টি তো হয়েছে, দেখো তো জল জমেছে কোথায়? তো বলছে এই তো নিচু জায়গায় জলটা জমেছে। বলে হ্যাঁ, তোমাকেও গুরুর কাছে আসতে হবে নিচু হয়ে। তুমি যত নিচু হয়ে আসবে তোমার উপরে গুরু কৃপা তত পরিমাণে বর্ষিত হবে। দেখুন, এক ঢিলে দুই পাখি মেরে দিলেন গুরুদেব। হ্যাঁ, ছেলেগুলোকেও ইয়ে করে দিলেন, আর ওই যে ছেলেটার অহংকার ছিল, হ্যাঁ সেই অহংকারও মেরে দিলেন। হ্যাঁ, তোমাকে নিচু হয়ে আসতে হবে গুরুদেবের কাছে, নিচু না হলে তোমার কৃপা তুমি পাবে না। কৃপা তোমার উপরে বর্ষণ হবে ঠিকই, কিন্তু সেই কৃপা সরে যাবে। তো এই একটা। এরপরে কয়েকদিন পরে আমার ভীষণ কাশি হয়েছে, দারুণ কাশি, ঘর 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 করছে বুক, মনে হচ্ছে বুকে কাশি জমে গেছে, কিছুই ভালো লাগছে না, গা একটু উত্তাপ। তবুও আমি ওই গুরুদেবের স্নানের জন্য গঙ্গা থেকে জল নিয়ে আসতাম, কিন্তু ভাবছি যে কি হলো। এর মধ্যে ওই কালনাতে স্বামী অভয়ানন্দের একটা আশ্রম আছে। হ্যাঁ, সেখানে মা কালী প্রতিষ্ঠিতা। তো ওরা গুরুদেবকে নেমন্তন্ন করেছে, এসেছিল। তো গুরুদেব ওদের নেমন্তন্ন স্বীকার করেছেন। ওরা দুখানা রিক্সা পাঠিয়ে দিয়েছে, এবারে কারুকাজ মানে ডেকোরেটেড রিক্সা। আচ্ছা, একটাই গুরুদেব যাবেন আর একটা আমার জন্য। আমি বললাম যে গুরুদেব এটা কি হয়েছে? বলে ওঠো। আমি বললাম না, আমি উঠবো না, আমি আপনার পায়ের কাছে বসে যাব, তাতে যদি আপনার আদেশ লঙ্ঘন হয় আমি যাব না। তাই গুরুদেব বললে বসো, তোমার যখন ইচ্ছে হয়েছে বসো, আমার পায়ের কাছেই বসো। তো গেলাম। তো ওরা গুরুদেবকে মহা সমারোহে মানে গুরুদেবকে বরণ করে নিলেন। এখন দেখলাম যে ওদের যে মা কালী, সে মাটির নিচে একটা ঘর আছে, বুঝলেন, এবং সেই নামারও যে সিঁড়ি, সেই সিঁড়িটাও মাটির। তা গুরুদেব নামছেন। আমি ভাবলাম যে গুরুদেব মাটিতে নামছেন আর আমি তো পেছনে। হ্যাঁ, গুরুদেব যদি পড়ে যান আমি তো ধরতেও পারবো না। গুরুদেব সঙ্গে সঙ্গে বললে তোমার চিন্তা নাই, আমি পড়বো না। গুরুদেব নেমে গেলেন।
পেছন পেছন আমিও নামলাম। একটা বেল ফল গুরুদেব আমাকে নিতে বলেছিলেন, যে একটা বেল ফল নিয়ে যাও। তা নিচে গুরুদেব নিচে নেমেই মাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন যে এই বিল্ল ফলটি মায়ের হাতে দাও। আর মায়ের হাত এরকম, কতটা বোঝেন? আমি বললাম যে গুরুদেব দিতে গেলে পড়ে যাবে, তুমি দিয়াই দেখো না। হ্যাঁ, দিলাম, চুম্বকের মতো আটকে গেল। আমি তো অবাক গেল। তারপরে গুরুদেব ওখানে মালা আছে, মালা সে প্যাকাটিতে ইয়ে করে মালা মায়ের গলায় পরাতে হয়। তা গুরুদেব তাই পড়ালেন। আমাকে বললেন যে প্রণাম করো, মাকে প্রণাম করো। তা আমি গুরুদেবকে আগে প্রণাম করে তারপরে মাকে প্রণাম করলাম। আচ্ছা, প্রণাম করে উঠে যখন উঠেছি তখন সেই কাশি আরম্ভ হয়ে গেছে আমার। তারপরে বলে যে দেখো আমি যখন উঠব তখন দেখবে আমার গলায় মালা দেওয়ার জন্য অনেকে মালা নিয়ে এসেছে, একটা মালা তুমি রেখে দেবে আমার গলায় যেন না পড়ে। আর যে মিষ্টির প্যাকেট আসবে তার থেকে একটা প্যাকেট রেখে দেবে। ঠিক আছে, করলাম তাই। তো ওখানে গুরুদেব কিছু ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে আমরা ফিরে আসব। এখন গঙ্গার বইছে তো, আর গঙ্গার প্যারালালে রাস্তা, তো সেই রাস্তায় রিক্সায় যাচ্ছে। একটা ঘাট দেখে গুরুদেব বললেন থামাও এখানে রিক্সা। থামালাম। তারপরে বলে নিচে চলো। নিচে গেলাম। গুরুদেব প্রথমে গঙ্গার জল মাথায় দিলেন, আমিও দিলাম। বলি এবার হাঁটু পর্যন্ত জলে নামো। নেমেছি। তা বলছি এই মালাটা মাকে পরিয়ে দাও। আমি বলি মালা কী করে পড়বো মাকে? হ্যাঁ, তা বলছে মালাটা এরকম ছুড়ে দাও, দেখবে মা নিয়ে নিয়েছে। মালাটা ছুড়ে দিলাম। মালা তো ভাসতে 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 চললো। এইবার গুরুদেব বলছে ওই মিষ্টির প্যাকেট আমাকে দাও। দিলাম। গুরুদেব মিষ্টির প্যাকেটটা খুললেন। হ্যাঁ, খুলে ওইখানে একটু হাত দিলেন, দিয়ে আমাকে বললেন যে মাকে খাইয়ে দাও। দিলাম, জলে ফেলে দিলাম। আর ওখানে যারা বাচ্চা ছিল তারা ঝাপাঝাপ নেমে সন্দেশ তুলে খেতে আরম্ভ করলো, বুঝলেন? সবচেয়ে অবাক কি, আমি যখন উপরে উঠে এলাম গুরুদেবের সঙ্গে সঙ্গে আমার সেই যে কাশি, সেই যে গলা বুকে ঘর ঘর, কিচ্ছু নাই। আমি বললাম যে গুরুদেব আমার এই কাশি ফাশি সব চলে গেছে, এটা কি করে সম্ভব হলো? বলি যে ওটা গঙ্গা মায়ের ভক্তিতে গেছে। আমি বললাম না, এটা যেতে পারে না। তখন বলছে দেখো আমি স্বামী নিগমানন্দের চেলা, হ্যাঁ, আমার শিষ্যের এরকম কষ্ট হবে এটা হতে পারে না। হ্যাঁ, তাহলে তার চেলা হয়ে এই জট আমি কেন কাঁধে রেখেছি? হয়ে গেল। তারপরে গুরুদেব আর আমি চলে আসলাম যে বাড়িতে ছিলাম। তা আপনারা জানেন যে আমি একটু চায় খুব আসক্ত। আমি ভাত খেতে বসে বসে এক হাতে ভাত খাচ্ছি, এক হাতে চা খাচ্ছি, এরকম হয়েছে আমার। যে বাড়িতে ছিলাম ওদের চায়ের ব্যবসা, চা মানে ওরা এমনি দোকান না,
চায়ের পেটি নিয়ে আসে, সেই পেটিগুলো ওরা বিক্রি করে। তো ওখানে ঢুকে বাড়ির যে মালিক, তার মানে বুড়ি মা ছিলেন। বুড়িমাকে ডেকে বললেন যে বুড়িমা শোনো, এই ছেলেটাকে চা করে খাওয়াবে, হ্যাঁ, যতবার চায় ততবার খাওয়াবে। বলেন কি গুরুদেব, যতবার চাই ততবার খাওয়াবে? তাহলে করুক না। হ্যাঁ, তারপরে প্রথম দিন তো দিল, দ্বিতীয় দিন গুরুদেব ডেকে বলছেন শোনো, তোমার চা হয়নি, তুমি চা করতে পারো না, দেখো আমি করে দেখাচ্ছি তোমাকে। তো গুরুদেব চা করলেন, কি অপূর্ব টেস্ট। আমি বলি গুরুদেব এটা কিভাবে করলেন? বলি দেখো, আমার গুরুদেবের কাছে অনেক সন্ন্যাসী আসতেন বিকেল বেলায়, আর গুরুদেব চা খেতেন। আসামে তো ওনাদের আশ্রম ছিল আসামের জোরহাট। তা বলছি ওনার কাছে সব সাধুরা আসতেন, আর গুরুদেব বলতেন যে চা বানাও। আমি গিয়ে মুখে 7 পাল্লা কাপড় বাঁধতাম, কারণ গুরুদেব নিজে চা খান না। আর চা যে বানাবো সেই ঘ্রাণ যদি আমার নাকে যায়, তাহলে পরে সেটা গুরুদেবের সেবায় লাগবে না। সেই জন্য 7 পাল্লা কাপড় বেঁধে আমি চা বানিয়ে ওদের নারকেলের আঁচি বোঝেন, হ্যাঁ, নারকেলের আঁচি ছিল, সেই নারকেলের আঁচির মধ্যে চা ঢালতাম, ঢেলে সেই চা ওদেরকে দিতাম। বলছি আমি চা বানাতে জানি, কিন্তু আমি নিজে খাই না। হ্যাঁ, তো দেখেন এই যে ব্যাপার, এই ব্যাপার ওনার কাছে থাকলে প্রতি মুহূর্তে আপনার এই ইয়েটা দেখা যায়, এরকম অলৌকিক ব্যাপার দেখা যায়। আর একটা শোনেন, গুরুদেব রান্না করতে বসেছেন, উনি তো সপাকে খেতেন। তো স্টোভ জ্বালিয়ে উনি দুধ এসেছে, সে একটা কড়াইতে করে দুধ ঢেলেছেন। তো আমাকে বলছেন যে দেখো, এই বাড়িতে একটা কুয়ো খোঁড়া হচ্ছে, ওখান থেকে বালি উঠেছে। একটা পদ্মকাটা বাটি দিয়েছেন আমাকে, বলে এই বাটিতে করে 1 বাটি ইয়ে নিয়ে আসো, বালি। আমি বলে বালি দিয়ে কি করবেন? বলে আনো না। এনেছি। তারপরে উনি করলেন কি, বলেছি ওইখান থেকে 2-3 চামচ আলাদা একটা পাত্রে রাখো। উনি কিন্তু ওটায় হাতও দিলেন না, দিয়ে বললেন যে আবার বালিটা যেখান থেকে নিয়ে এসেছো সেইখানে ঢেলে দাও। তা আমি ঢালছি বালি, না আমি ওই বালিটা চিনি হয়ে গেছিল, ওই চিনি আমি 2-3 চামচ রেখেছি, আর ওটা তো পুরো চিনি। তা আমি ঢালছি চিনি, পড়ছে বালি। হ্যাঁ, কি অলৌকিক ব্যাপার। আচ্ছা, তা আমি এসে গুরুদেবকে বললাম যে গুরুদেব, আপনি যদি আমাকে এই জিনিসটা শিখিয়ে দিতে পারেন, আমার আর চাকরির দরকার নেই। হ্যাঁ, এবং ভারত সরকারকে আমি চিনি সাপ্লাই দেব, বুঝলেন। তারপরে বলে যে দেখো বিশ্বপতি, শোনো, আমার গুরুদেবের কাছে যারা সাধন ভজন করতে যেতেন, তাদেরকে গুরুদেব এরকম অনেক কিছু শিখিয়েছিলেন। কিরকম? যেরকম জ্বলছে কয়লা, সেই কয়লা উঠিয়ে উনি কাপড়ে বেঁধেছেন। দেখো কাপড়ও পড়বে না, হ্যাঁ, কয়লাটা আস্তে 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 নিভে যাবে, অথচ কাপড়টার কিছুই হবে না। তো এরকম অনেকগুলো শিখিয়েছিলেন। তারা ওই শিখেই মনে করে যে ব্যাস হয়ে গেছে আমার, ওই শিখেই তারা চলে গেল। তো যাই হোক, এইভাবে গুরুদেবের সঙ্গে ছিলাম। তারপর একদিন সকালবেলা বললেন, আগের দিন রাত্রিরে, বলে কাপড় গেরুয়া করতে জানো?
এমন কি করে করতে হয় বলে দেন। বলে গেরুয়া মাটি লাগে, গেরুয়া মাটি আমার কাছে আছে, তো উনি শিখিয়ে দিলেন। তা আমি সকালবেলা উঠে একটা কাপড় ছোপালাম, চুপিয়ে বললেন যে এই যে টগর গাছটা আছে, একটা বিরাট টগর গাছ ছিল, মেলা ফুল হতো, তো বলে এই টগর গাছটার বেড় দিয়ে দাও। দিলাম। তারপরে গুরুদেব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় 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 করে কি সব বললেন জানি না, আমি দূরে দাঁড়িয়ে, উনিই বলেছিলেন একটু দূরে যাও। তারপরে হয়ে যাওয়ার পরে গুরুদেব বললেন যে আজকে এই টগর গাছটাকে আমি সন্ন্যাস দিলাম। এই টগর গাছ আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে অনেক দিন থেকে, হ্যাঁ, একে সন্ন্যাস দিয়ে দিলাম, এর গতি হয়ে যাবে, বুঝলেন। তো এরকম ভাবে গুরুদেব অনেক অলৌকিক কাজ করেছেন, আমাকে দেখার সুযোগ দিয়েছেন, আমি দেখেছি। আচ্ছা, আর একটা কথা বলি শোনেন, এটা আমার নিজের জীবনের কথা। আমি তখন একটা পরীক্ষা দেওয়ার জন্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা দেবো, সেই জন্য আমি এই বেলঘড়িয়াতে এসে আমার মামা বাড়িতে ছিলাম। আমার মামার যে বাড়ি সেটা তো কনস্ট্রাকশন হচ্ছে, একটা ঘর কোনোরকমভাবে ওরা করে দিয়েছে, মামা ওইখানে থাকেন, আর পাশে একটা রাস্তা, সেই রাস্তার পাশে আরেকজনের বাড়ি, সেইখানে আমাকে থাকার ব্যবস্থা করেছেন, বুঝলেন। তো আমি ওখানে আছি, পড়াশোনা করছি। এইবার একটা পরীক্ষা হয়ে গেছে, আরো 3-4 দিন পর আর একটা পরীক্ষা হবে, 8টা পেপার পরীক্ষা দিতে হবে। হ্যারিকেনটা কমিয়ে আমি শুয়ে পড়েছি। শুয়ে পড়া মাত্রই দেখি আমার এইখানে কেটে কামড়ে দিল, বুঝলেন। যখন কামড়টা দিল তখন ওই বিষটা বুঝতে পারি, কিন্তু আস্তে 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 বিষটা এমন ভাবে ইয়ে করলো যে আমি ডান হাতখানা ওঠাতে পারছি না, বুঝলেন। আমি তো চিৎকার করে উঠলাম, আমার মামা দৌড়ে চলে এলেন, হ্যারিকেন জ্বালা হলো, টর্চ নিয়ে আসা হলো, দেখা গেল একটা তেঁতুলে বিছে, আমরা বরিশালী ভাষায় যাকে বলি চেলা, হ্যাঁ, সেই বিশাল, মানে 1 হাতের বেশি, আর লাল টকটক করছে। তারপরে তো আমি কেঁদে ফেললাম, তাহলে আমার পরীক্ষা দেওয়া হলো না। আমার মামা তো খুব ব্যস্ত হয়ে গেলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আসবে না, কারণ তখন নকশাল পিরিয়ড চলছে। ডাক্তার কয়েকটা ট্যাবলেট দিয়ে দিলেন, এই ট্যাবলেটটা খাওয়াতে বলবো, খেতে বলবো। তো সেই ট্যাবলেটটা খেলাম, ব্যথাটা কমে গেল। পরের দিন আমার মামাতো ভাইকে দিয়ে একটা পোস্টকার্ড আনিয়েছে, ডাবল পোস্টকার্ড। গুরুদেবকে চিঠি লিখলাম নাকতলায়, যে গুরুদেব এই ব্যাপার। তো বলছে হ্যাঁ আমি টের পাইছি, তোমার চিন্তার কোনো কারণ নাই, হ্যাঁ। এবং উনি খুব গর্ব ভরে বলতেন যে আমি স্বামী নিগমানন্দের চেলা, আমি ঘাড়ে জট রাখি, আমার শিষ্যের কেউ ক্ষতি করে দেবে আমি জীবিত থাকতে, এটা হতে পারে না, বুঝলে। তবে তোমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমার সঙ্গে দেখা করবে। আচ্ছা, এবার ওই যে ঘরটায় আমি থাকতাম, আমার খাটের পেছন দিকে একটা জানলা ছিল, কিন্তু জানলাটা বন্ধ থাকতো।
আমি যখন শুয়ে পড়তাম তখন শুনতাম যে ও ভেতরে কেউ কান্নাকাটি করছে, একজন মহিলা সে কান্নাকাটি করে। বাবা, এটা কি জিনিস? তারপরে আমার পরীক্ষা শেষ হয়ে গেল। হ্যাঁ, আমি গুরুদেবের সঙ্গে দেখা করতে গেলাম ডাক্তারে। গুরুদেব বলেন যে দেখো, ওই ঘরে যে মহিলা কান্নাকাটি করে সে কে জানো? আমরা না, যার বাড়িতে তুমি আছো তারই প্রথম পক্ষের স্ত্রী, সেই স্ত্রী মারা গেছে, তার একটা বাচ্চা আছে 2 বছরের, সেই বাচ্চাকে দেখতেও আসে, কিন্তু ওই বাচ্চাকে দেখতে দেয় না। হ্যাঁ, আর বাচ্চা তখন ঘুমিয়ে পড়ে। বলেন কি বলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস, আমি পরীক্ষা দিয়ে যখন আসতাম তখন দেখি যে আমার বিছনাটা একেবারে খুব পরিপাটি করা, একটা ধূপদানিতে ধূপ মানে ইয়ে পুড়ছে, ধূপকাঠি, হ্যাঁ, আর ফুলদানিতে রজনীগন্ধা ফুল। এ কে দিয়ে যায়? আমার ভাই বোনকে জিজ্ঞেস করলাম, মামাতো ভাই বোনকে, বলে না আমরা তো দিই না। যাই হোক, আমি যখন গেলাম গুরুদেবের কাছে দেখা করতে, গুরুদেব বলেন যে বিছনা টিছনা সব ওই মহিলা করে দিয়ে যায়। হ্যাঁ, ও সবাইকে জানাতে চায় যে আমাকে একটু ওই ছেলেটার সঙ্গে দেখা করিয়ে দাও। আমাকে বললো যে ওর স্বামীকে আমার কাছে আসতে বলো। আমি গেলাম মামা বাড়িতে গিয়ে বললাম, মামাকে বললাম, তো মামা অনেকে ডাকলো, ডেকে বললো যে এই ব্যাপার, আপনি চলেন আমার সঙ্গে আমার গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব গয়াতে গিয়ে পিণ্ডি দাও। হ্যাঁ, আর তাহলে পরে ওই আত্মাটা আর তোমার বাড়িতে যাবে না। হ্যাঁ, তো সে ভদ্রলোক করেছিল, এবং তারপরে ওই উপদ্রব আর হয় না। বুঝলেন? এইরকম গুরুদেব অনেক অলৌকিক কাণ্ড দেখিয়েছেন। আর একটা বলি শুনে, পরীক্ষা তো দিলাম, কিন্তু পরীক্ষা দেবার পরে আমরা তো খুব একটা ভালো ছাত্র নই, একটা ভয় হয় স্কুলে মাস্টারি করি, ফেল করে গেলে ছাত্রদের কাছে কি করে মুখ দেখাবো। গুরুদেব তখন পলাশিতে, গুরুদেবকে বললেন যে গুরুদেব আমার বোধহয় স্কুলের চাকরি গেল। কেন? আমি বললাম যে যদি ফেল করি আর কি করে স্কুলে যাব। গুরুদেব আমাকে একটা কাগজ দিলেন, বলে তোমার কয়দিন পরীক্ষা দিচ্ছ সেই কয়টা দিনে এই লেখো, আর তুমি কত পাবা, কত নম্বর পাবা, আমি এইটা লিখে দিতে আছি। উনি লিখে দিলেন এই পেপারে এত পাবা, এই পেপারে এত পাবা, এই পেপারে এত পাবা, এইভাবে 8টা পেপারে এইভাবে নম্বর পাবা। এক একটা পেপারে 2টো করে ভাগ, বুঝলেন? 2টো ভাগের লিখেছে, আবার টোটাল দিয়েছে, এবং তুমি এই নম্বর পাবা, তুমি পাস করে যাবো, কোনো চিন্তা নেই। তো গুরুদেব কি লিখছেন, তবুও রেজাল্ট আউট হওয়ার কিছু আগে আমি স্কুল থেকে ছুটি নিই, যে রেজাল্ট না জেনে আমি আর স্কুলে আসছি। কি বলবো দাদা, রেজাল্ট আউট হলো। আমার ভাই তখন কলকাতায় কাজ করতো, ও এসে বললো দাদা তুমি পাস করে গেছো, এবং টোটাল নাম্বারটা চাই, ওরা টাঙিয়ে দিয়েছে। তখন ওই গুরুদেবের কাগজটা বার করলাম, হ্যাঁ মিলে গেছে। কি করে উনি জানলেন? হ্যাঁ,
যখন উনি লিখেন তখনও কিন্তু অনেক খাতা দেখাই হয়, খাতা ডিস্ট্রিবিউটই হয়, বুঝলেন? যাই হোক, এরকম ভাবে গুরুদেব অনেক অলৌকিক মহিমা আমাকে দেখিয়েছেন, সে সুযোগ আমাকে দিয়েছেন। এবং সেই সব কথা যখন চিন্তা করি এখন, চোখে জল এসে যায়, বুঝলেন? এই হচ্ছে গুরুদেবের লীলা, বুঝলেন? তো সুতরাং লীলা কথা শুনলেন। আমাদের সঞ্জুদা লীলা কথা বলবার জন্য আমাকে বলেছিলেন, আমি লীলা কথা বললাম, আমার ডিউটি শেষ। আমি আবার মঞ্চে উপবিষ্ট সবাইকে সশ্রদ্ধ প্রণাম, গুরুদেবকে সশ্রদ্ধ প্রণাম, কোটি কোটি প্রণাম, স্বামী যোগানন্দকে প্রণাম, আপনাদের সকলকে প্রণাম। প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সঞ্জুদার মন রক্ষা করতে পারলাম কিনা জানি না, কারণ সঞ্জুদা বলো গোলমেলে লোক, বুঝলেন? আমি সঞ্জুদাকে আগে বলছি, এবারে আমি শ্রোতা, বুঝলেন? আমি কিন্তু কিছু বলবো না, তো উনি আমার নাম ডিক্লেয়ার করে। শ্রীগুরু জয়। বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দেব না, বিশ্ববিদ্যালয়কে একটা কথাই বলবো, তিনি গুরুদেবের কাছে প্রার্থনা করুন যেন আমরা সবাই গুরু পদে ব্রতী হতে পারি, আমরা গুরু পদের সঙ্গে যুক্ত হতে পারি। তিনি গুরুদেবের কাছ থেকে আমাদের এই আশীর্বাদ ধন্য করুন, আমাদেরকে সেই অভীষ্ট সিদ্ধ করার জন্য আমাদের প্রচেষ্টাকে তিনি সফলায়িত করুন। কাজেই কৃপার কথা বলে কৃপার শেষ নেই, সে গুরুদেব কৃপা করেছেন, ওনার আধারে উনি কৃপা উপলব্ধি করতে পেরেছেন। আমাদের আধার ভালো নয়, আমরা সেই গুরু কৃপা উপলব্ধি করতে পারি না। গুরুদেবের কৃপা শুদ্ধ আধারেই প্রতিফলিত হয়।